মৃত্তিকা বেসরকারি হাসপাতালের এক নিষ্ঠাবতী নার্স। একজন সেবিকা হিসাবে তার গর্ব করার মতো ঘটনার সংখ্যা অসংখ্য। এ কারণে প্রায় সকলেই তাকে পছন্দ করে। সেও এটা জানে এবং আরও মনোযোগ দিয়ে নিজের কাজ সম্পন্ন করে থাকে। হাতের কাছে এমন একটি ঘটনা এমন আছে যাতে তার নিষ্ঠা কতখানি গভীর তা বুঝিয়ে দেওয়া যায়। প্রথমত বলি, নকুল খুড়োর একবার একখানা পা ভেঙেছিল। কিভাবে তা ভাঙল খুড়োই ভালো জানে। হাঁটুর নিচের দিকের হাড়গুলো একদমই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অতএব তাকে হাসপাতাল যেতেই হলো। সেই হাসপাতালে যেখানে মৃত্তিকার হাতের স্পর্শ থাকে। শোনা যায়, তারই সেবাযত্নে নকুল খুড়ো অতি সত্বর সেরে গিয়ে বাড়ি চলে আসে। এজন্য সে একটুও বাড়তি পাওনাকড়ি দাবি করেনি। পাড়ার ছোকরা ছেলেরা মজা করার জন্য বলে, নকুল খুড়োর বেড়ে কপাল। বাতিল ঠ্যাং আবার ফিরে এসেছে। ভাগ্যিস মৃত্তিকা ছিল তাই, নয়তো 6 মাস তার হাসপাতালের ভাত কপালে লেখা ছিল। এ কথা শুনলে কার না রাগ হয়, কিন্তু নকুল খুড়ো শুধু হাসে। রেগে যাওয়া তার ধাতে নেই। নকুল খুড়ো মুচকি হেসে বলে, বেশ তো, হাত পা ভেঙে একবার হাসপাতালে ভর্তি হয়ে দেখলেই পারো। বলো তো সে ব্যবস্থাও করে দিই না হয়। যে কখনো রাগে না তাকে কোনোভাবে রাগানো যায় না। এরপর মাঝে মধ্যে মৃত্তিকার সাথে দেখা হলে নকুল খুড়ো হেসে বলে, কিগো মেয়ে, এতদিন তো একমনে মানুষের সেবা শুশ্রূষা করলে, এবার একটু গুছিয়ে সংসার করলে কেমন হয়? অনেক ভালো পাত্র আমার হাতে আছে। লজ্জা পেয়ে খুড়োকে থামিয়ে মৃত্তিকা বলে ওঠে, ওসব কথা এখন থাক খুড়ো। যে কাজে আছি সেখানে মন দিয়ে কাজ করে আরও উন্নতি করতে চাই। বয়স তো চলে যায়নি। এই বলে লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি চলে যায়। নকুল খুড়ো চলে যায় তার নিজের কাজে। আর একটা ঘটনা উল্লেখ করি। একবার আমাদের প্রতিবেশী দেশের এক বিদেশিনী তার সেবাযত্নে এতই মুগ্ধ হলেন যে নিজ দেশে ফিরে গিয়ে মৃত্তিকার জন্য 2 সেট সুন্দর নার্সের ড্রেস পাঠিয়ে দিলেন। এমন আরও 2-1টি ঘটনা তার নিজের মুখে শুনেছি যা তার স্মৃতিতে বরাবর উজ্জ্বল হয়ে আছে। একবার শহরের এক বইয়ের দোকান থেকে বের হয়ে ফুটপাত ধরে হাঁটছিলাম। উদ্দেশ্য কোনো এক ছাপাখানায় যাওয়া। ছুটির দিন, এদিক ওদিক লোকজনের ভিড় ছিল। তার মধ্যে হঠাৎই একটা পরিচিত মুখ নজরে পড়ল। মেকআপ করা আকর্ষণীয় মুখ, ফুটপাতের ওদিকটায় দাঁড়িয়ে। আমি হাত নেড়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। সে দেখতে পায়নি। খানিক এগিয়ে আমি আবিষ্কার করলাম একজন সুদর্শন যুবক তার সঙ্গে আছে। দুজনে পরস্পর কথাবার্তা বলছে। কাছ দিয়ে চলে যাচ্ছিলাম। প্রথমে মৃত্তিকাই আমাকে দেখতে পেল। সম্ভাষণ জানিয়ে বললাম, সব ঠিকঠাক তো? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। পাশের যুবকের সাথে আমার আলাপ করিয়ে দিল। তারই এক বন্ধু, ভালো চাকুরিজীবী। জেনে খুশি হলাম। আমি বললাম, আমি জানালাম, মৃত্তিকা আমার প্রতিবেশী। তারপর জানলাম যে এখন সে ছুটিতে আছে। তারা দুজন ছুটি কাটাতে বাইরে বেরিয়েছে। আমি তাদের সুন্দর ছুটি উপভোগ কামনা করে গন্তব্যস্থলে চলে গেলাম। এখন সেই বিশেষ ঘটনাটা বলতে চলেছি যেটা ঘটেছিল তারা ছুটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার দিন 2 পর। তবে তার ছুটি তখনও শেষ হয়নি। ঘটনার দিন বিকালে অন্যান্য কাজকর্ম সেরে হেঁটে পোস্ট অফিসের দিকে যাচ্ছিলাম। কিছু একটা কাজ ছিল তার। সৌভাগ্যক্রমে পথে দেখা হলো আবাল্য পরিচিত এক বান্ধবীর সাথে। দীর্ঘদিন পর দেখা, তাই দীর্ঘক্ষণ স্মৃতিচারণে কেটে গেল। তারপর মৃত্তিকা বান্ধবীকে বলে, আজ রাতটা তার ফ্ল্যাটে কাটানোর জন্য। অন্য একদিন আসার প্রতিশ্রুতি দিয়ে বান্ধবী নিজের কাজে চলে যায়। ততক্ষণে দিগন্তের ওপর থেকে সূর্য যায় যায় করছে। এতক্ষণে পোস্ট অফিস খোলা আছে কিনা কে জানে। মনটা অন্যমনস্ক ছিল। এত দেরি হয়ে যাবে খেয়াল করেনি। পথের দুপাশে কয়েকটি ছোট ছোট বাড়ি। সেগুলোর আশেপাশে হালকা তখন অন্ধকার। এ রাস্তায় লোকজনের চলাচল খুবই কম। মাঝে মধ্যে একটি বা দুটি লোককে সে অতিক্রম করে যাচ্ছিল মাত্র। কেউই তার চেনা নয়। অন্ধকার আরও একটু গাঢ় হলো। চলতে চলতে এক টুকরো ছোট পাথর জুতোর ডগায় লেগে ছিটকে শব্দ করে রাস্তার ওপর দিয়ে ছুটে চলে গেল। এই সময় পাঁচিলবিহীন একটি ছোট বাড়ির দোতলার বারান্দায় এক পুরুষের লাল মুখ তার নজরে পড়ল হঠাৎই। দেখার পর শরীরের মধ্যে কেমন ছমছম করে উঠল। সাহস করে আরও একবার তাকালো সেদিকে। তারপর নিজেকে নিজেই বলল, দূর, এই সন্ধ্যাবেলা কিসের ভয়। তারপর বুঝতে পেরে সে মনে মনে হেসে ফেলে। লোকটির মুখে ধরা আছে একটা জ্বলন্ত সিগারেট। জোরে টান দিলে অন্ধকারে তা অমন লাল আভা দেখাচ্ছে। ফর্সা মুখে তা প্রতিফলিত হচ্ছে বেশি।
কিন্তু তার মনে হলো লোকটির স্থির চোখ দুটো তার দিকেই নিবন্ধ। আদেও এমনটা কিন্তু নয়, তবু তার এমনটাই মনে হলো। একটু কেঁপে গেল বুকটা। মানব মনের যে কোনো আশঙ্কা এমন স্বাভাবিক কারণেও তাকে পেয়ে বসে। একটু পরে সিগারেটের আরেক টান, আবার দেখা গেল সেই মুখ, এবারও আবছা। মনে হলো, তার দিকে কিভাবে তাকিয়ে পাটা কেমন ভারী হয়ে এলো। সামনে আর এগোতে চাইছে না যেন। এখন পেছনে ফিরে জোরে জোরে হাঁটতে শুরু করল। তার মনের জোর বেশ দুর্বল হয়ে পড়েছে। হাঁটছে, তবে অনেক কষ্ট করে। শ্বাস প্রশ্বাস হয়েছে বেশ দ্রুত। মন চাইলেও জোরে হাঁটা যাচ্ছিল না। একটা সন্দেহের বৃত্ত তার মনে ঘুরপাক খেতে লাগল। বৃত্তটা গোল হয়ে ক্রমশ বড় হতে থাকল। এক সময় মৃত্তিকা এসে উপস্থিত হয় তার ফ্ল্যাটের সামনে। আশপাশের জানালা দিয়ে ছুটে আসা আলোর কণাগুলো সেই ফ্ল্যাটের গায়ে পড়ে খানিক আলোকিত করলে নিজেকে কিছুটা হালকা মনে হয় তার। ভিতরে ঢুকে দ্রুত ইলেকট্রিক সুইচে হাত দিল। তারপর দরজা এঁটে দিল ভালো করে। চিঠিখানা টেবিলের ওপর ফেলে দিয়ে একখানা বই চাপা দিল। ফ্ল্যাটের মধ্যে জিনিসপত্র আছে শুধু প্রয়োজন মতো। একটা শোবার খাট, চেয়ার, টেবিল, কিছু বইপত্র রাখা জানালায়। এদিকটার কোনায় একটা আলমারি, ওদিকটায় জামাকাপড় রাখার আলনা, লাগোয়া একটি ছোট রান্নাঘর। পোশাক পাল্টে হাত মুখ ধোয়ার জন্য পাশের বাথরুমে ঢুকতে গিয়ে সে থমকে দাঁড়াল। বামদিকে, ফ্ল্যাটের যে পাশটা অন্ধকার, সেদিকের খোলা জানালার মধ্য দিয়ে দূরে কোথাও আলোর বিন্দু দেখা যাচ্ছে। অসাবধানতা হেতু আজ জানালার পাল্লা টেনে দেওয়া হয়নি। মৃত্তিকার মনে হলো বিন্দুটা জানালার খুব কাছেই। উদ্বেগের সময় প্রকৃত ঘটনা ও মনের ধারণা পরস্পর সামঞ্জস্যপূর্ণ থাকে না। সিদ্ধান্ত ভুল হয়ে যায়। মৃত্তিকার ঠিক তাই হলো। মনের মধ্যে ভেসে এলো, কে যেন জানালার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে আর মৃত্তিকার জানলার দিকে তাকিয়ে আছে। এসবই তার মনের ভুল। মনের ভুলের সময় যুক্তি কোনো কাজ করে না। দ্রুত বেরিয়ে আসে সেদিকে থেকে। বিছানার ওপর ধোপ করে বসে পড়ে। বুকের ধুকপুক শব্দ বাইরে থেকে অনুভব করে সে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে, রাত বেশি তো হয়নি, বরং সন্ধ্যা বলা যায়। কিন্তু তার মনের কাছে যেন এটা গভীর রাত। মনে হয়, কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু কেন? মনোযোগ একাগ্র করে মনে করতে চেষ্টা করে ঠিক কি ঘটছে। লোকটাকে, তার পরিচিত কেউ কি? ভালো করে ভাবতে চেষ্টা করল। হ্যাঁ, হ্যাঁ, আবছা আবছা যেন মনে পড়ছে মুখটা। এ তো সেই মুখ। সে আজ থেকে বছর 4 আগের ঘটনা। একদিন 5টা লোক একটা খাট বহন করে হাসপাতালে নিয়ে এলো। খাটে একজন শুয়ে আছে। নিশ্চয় খাট যারা বহন করে এনেছিল তারা তার আত্মীয় হবে। দেখে মনে হলো বেশ গরিব। অন্তত তাদের পরনের পোশাক দেখে তাই মনে হয়। রোগীর যা অবস্থা, তাতে এখনই চিকিৎসা দরকার। কিন্তু এই চিকিৎসায় মোটা টাকা চাই। কর্তৃপক্ষ তাই চিকিৎসা দিতে অস্বীকার করল। সংশ্লিষ্ট ডাক্তারবাবু যা বললেন তার মর্মার্থ হল, তিনি কোনো দানছত্র খুলে বসেননি। এদেশে গরিবেরও অভাব নেই। সবাই যদি বিনা খরচে চিকিৎসা চায় তবে এই প্রতিষ্ঠান চলবে কি করে? সরকারের তৈরি হাসপাতাল তো আছে। সেখানে লোকজন কি যায় না? কথাগুলো শোনার পর রোগীর পরিবারের লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে, যেন অন্য গ্রহ থেকে এই স্টাফরা এসেছে। ঘটনাক্রমে মৃত্তিকা সেখানে উপস্থিত ছিল। রোগী অত্যন্ত করুণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকাল। খাট বাহকের 5 জনের একজন হঠাৎই তার পা ছুঁয়ে ফেলল। বলল, দিদিমণি বাঁচান। অন্য জায়গায় নিতে নিতে এই রোগী বাঁচবে না। আগে ভর্তি করুন, ঘটি বাটি যা হোক বেচে খরচ দেব। কিন্তু মৃত্তিকা কোনো কথায় টলল না। ডাক্তারবাবুকে সে চটাতে রাজি নয়। অগত্যা তারা রোগী নিয়ে ফিরে গেল। দেরি হলে রোগী যে বাঁচবে না মৃত্তিকার কাছে সে কথা অজানা নয়। কিন্তু আজ যে মুখ তার চোখের সামনে ভেসে উঠছে তার সঙ্গে সেই রোগীর মুখের আশ্চর্য মিল। এটা কেমন করে হতে পারে সে ভাবতে থাকে। সেই স্মৃতি বিলীন হতে না হতে আরও একটা ঘটনা মনের পর্দায় ভেসে ওঠে। আগেই বলেছি, সবাই জানত সে অত্যন্ত খুবই ভালো সেবিকা। কিন্তু তার নিজের বিবেককে সে কখনো প্রতারিত করতে পারে না। সে জানে তার সুনামের প্রতি সুবিচার সে সবসময় করতে পারেনি। মনে পড়ে একবার অর্থের লোভে কত নিচে সে নেমেছিল। রোগীদের জন্য যে সব ওষুধপত্র আসত তার সবটা রোগীর কাছে যথাযথ পৌঁছাত না। দামি ওষুধগুলো কালো পথে বিক্রি হয়ে যেত। সে এসবের একটা মোটা অংশ আত্মসাৎ করত। একবার এভাবে এক রোগী মারা যায়।
ইনজেকশনে ওষুধের বদলে ছিল শুধু পরিশ্রুত জল। ব্যাপারটা খুবই সহজ এবং সবকিছু তখনকার মতো চাপা পড়ে যায়। আজ ওয়াশরুমের ওপারে যা দেখেছে বোধ হচ্ছে এটা অবিকল সেই মুখ। মুহূর্তে চমকে ওঠে সে। অন্ধকারের দিকে এখন তাকাতে ভয় হচ্ছে। হৃৎপিণ্ড যেন বুকের মধ্যে অনবরত হাতুড়ি পিটে চলেছে। এত সব অতিক্রম করে অন্য আর একটি ঘটনা তার স্মৃতিতে ফিরে আসে। কিছুতেই সেটাকে আটকানো যায় না। ঘটনার স্থল ছিল সেই একই হাসপাতাল এলাকা। বিশেষ কেউ বিষয়টা জানত না। জানত একমাত্র একজন ডাক্তার ও মৃত্তিকা। কোনো এক শারীরিক অসুস্থতার জন্য একবার এক মহিলা সেখানে ভর্তি হন। মহিলার স্বাস্থ্য যথেষ্ট ভালো, দেখতে সুন্দরী। মহিলার স্বামী অর্থবান। স্ত্রীর জন্য ভালো কেবিনে রেখে তিনি চিকিৎসার ব্যবস্থা করলেন। মৃত্তিকার ওপর সেবার দায়িত্ব দেওয়া হল। কিছুদিন চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। দিন চারেক পরই ছাড়া পেয়ে যাবেন। স্বামীকে সে কথা জানিয়ে দেওয়া হল। 4 দিন পর অপ্রত্যাশিতভাবে সেই মহিলা হঠাৎ মারা গেলেন। একেবারে সুস্থপ্রায় রোগী, হঠাৎ মারা গেল। মহিলার স্বামী হতভম্ব ও ভীষণ ক্রুদ্ধ হলেন। গাফিলতির অভিযোগ তিনি আনলেন। হুমকি দিলেন, আইনের শরণাপন্ন হবেন। কর্তব্যরত ডাক্তার সার্টিফিকেটে লিখলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। কিন্তু আইনের হাত অত লম্বা নয়। কি প্রমাণ আছে ভদ্রলোকের কাছে? মৃতের আত্মার শান্তির কথা ভেবে তিনি শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন। আর অগ্রসর হতে চাইলেন না। এখন এই ভয়ের মুহূর্তে মৃত্তিকার মনে পড়ে যায়, ঠিক কি হয়েছিল সেদিন। মৃত্তিকার মনে পড়ে, মহিলার স্বামীর সেই উন্মাদপ্রায় করুণ মুখ। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে দেখা ওই রহস্যময় মুখের সাথে সেই ভদ্রলোকের মুখের গঠনের কোথাও যেন মিল আছে। তবে কি তিনি তার প্রতিহিংসা চরিতার্থ করতে চান? তার জানালার নিচে কি তিনি আছেন? তাই বা হবে কি করে? ভদ্রলোক তো প্রকৃত ঘটনা জানেন না। তবুও মৃত্তিকা ভয়ে কুঁকড়ে যায়। কিন্তু মহিলার মৃত্যুর জন্য দায়ী তো সেই ডাক্তার, মৃত্তিকা নয়। সেদিন রাতে মহিলার ঘরে রাতের খাবার পৌঁছে দিতে অন্যদিনের তুলনায় একটু দেরি হয়ে যায়। সম্ভবত ওই ডাক্তার এ সম্পর্কে জানতেন না। চেক আপের জন্য দরজার কাছে পৌঁছে মৃত্তিকা দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আশ্চর্যের ব্যাপার, ভিতরে ধস্তাধস্তির শব্দ। কারো মুখে কিছু গুজে দিলে যেমন আওয়াজ হয়, তেমনি মৃদু গোঙানি। মৃত্তিকার মনে সন্দেহ দানা বাঁধে। কাজেই সে বুদ্ধি করে দরজার চাবি ছিদ্রতে চোখ রেখে তাজ্জব হয়ে যায়। বিশ্বাস করতে পারে না তার চোখকে। স্পষ্ট দেখতে পায় সেই ডাক্তার ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে যুক্ত আছেন। অবৈধ কাজ শেষে ডাক্তার নিজেকে আলাদা করে নিলেন। মহিলার অবিন্যস্ত পোশাক গুছিয়ে নিতে বাধ্য করলেন। ডাক্তার এবার বের হবেন। মৃত্তিকা দ্রুত আড়ালে চলে গেল। উত্তেজনায় সে রীতিমতো কাঁপছে। ডাক্তার চলে গেলে সে তাড়াতাড়ি মহিলার কামরায় প্রবেশ করে দেখল তার বিধ্বস্ত করুণ মুখ। মহিলা ব্যর্থ চেষ্টা করলেন সব কিছু ঢাকতে। মৃত্তিকার নারী হৃদয়ে তা প্রচণ্ড আঘাত করল। এই পীড়াদায়ক ঘটনার সাক্ষী থেকে তার চিত্ত এত চঞ্চল ছিল যে সে কিছুই ঠিকমতো ভাবতে পারছিল না। সেদিন রাতেই মহিলা রহস্যজনকভাবে মারা গেলেন। সেই সাথে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। এমন সব ঘটনা তার স্মৃতি থেকে গল গল করে বেরিয়ে আসতে থাকে। কখনো সখনো এমন সব পরিস্থিতি তৈরি হয়েছে যা হাসপাতাল ছাড়া অন্যত্র ঘটেছিল। এক সাহায্য প্রার্থী দরিদ্র মানুষকে তাড়িয়ে দেওয়া এক বিক্রেতার সাথে বৃথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এক আত্মীয়ের সাথে সামান্য কারণে সম্পর্ক ত্যাগ, একের পর এক মুখগুলো ভেসে এসে ভিড় করে। একটা সময়ে সে আর কিছুই ভাবতে পারে না। নার্ভাসনেস কাটাতে অল্প হাঁটাচলার চেষ্টা করে। কে যেন তার দৃষ্টি টেনে নিয়ে যায় জানালার বাইরে। আর আকস্মাৎ চোখ পড়তেই চিৎকার করে বিছানার ওপর পড়ে সে অজ্ঞান হয়ে যায়। বন্ধ ঘরে তার চিৎকার বাইরের কেউ কখনো শুনতে পায় না। পরের দিন দুপুর নাগাদ মৃত্তিকার হবু স্বামী সেই ভদ্রলোক তার সাথে দেখা করার জন্য এলেন। এখানে তার আসার পূর্ব নির্দিষ্ট সময় ছিল না। মৃত্তিকার ঘর ভিতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও সাড়া পেলেন না। তখন তিনি প্রতিবেশীকে ডেকে আনলেন। তারপর পুলিশে খবর দিলেন। সবাই দেখলেন স্বাভাবিক অবস্থায় মৃত্তিকা বিছানার ওপর পড়ে আছে। তবে চোখ দুটো বিস্ফারিত, দেহে প্রাণ নেই। পুলিশ সব জিনিসপত্র নিরীক্ষণ করল। কোথাও কোনো চিরকুট পেল না। ডাকবাক্সে না ফেলা সেই চিঠি তারা পেল। সেখানে কোনো ক্লু দেখতে পেল না। তার মৃতদেহের পোস্টমর্টেম করা হলো।
কিন্তু মৃত্যুর বোধগম্য কারণ খুঁজে পাওয়া গেল না। তার সাথে হারিয়ে গেল তার জীবনের ইতিহাস। সমাপ্ত।